পৃথিবীর বুকে মার্ক্সবাদের যথার্থ বিশ্লেষণের মধ্য দিয়ে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিকল্প হিসাবে মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধানের যে পথের কথা মার্কস এঙ্গেলস বলে গেছেন, সমাজতান্ত্রিক ব্যবস্থা রাশিয়ার বুকে এটার পতন ঘটিয়ে শুধু তৎকালীন পরিস্থিতিতে রাশিয়ার মানুষদেরকেই সমস্যা মুক্ত হতে সাহায্য করেননি, সারা পৃথিবীর শোষিত, বঞ্চিত, নির্যাতিত অংশের মানুষ যারা, তাদের সামনে বিকল্পের সন্ধান এবং দিশা দেখিয়ে গেছেন। সেদিক থেকে তার জীবন কর্মধারা এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি চলছে তার থেকে বেরিয়ে আসবার প্রশ্নে যে ভাবনা চিন্তা নিয়ে লাল ঝান্ডা কাঁধে নিয়ে আমরা কমিউনিস্টরা ভারতবর্ষের মাটিতে কাজ করার চেষ্টা করছি, সে লক্ষ্যে পৌঁছতে গেলে পর আমাদের পথ পন্থা প্রকরণ এটা নির্ধারণ করার ক্ষেত্রে আজও লেনিন আমাদের সামনে পথপ্রদর্শক। সেই ভাবনা নিয়েই তার জন্মদিন কিন্তু আমরা পালন করছি, এটা আনুষ্ঠানিক ব্যাপার না। দীর্ঘদিন তিনি বেঁচে থাকেননি, 56 বছর, আরো বেশ কয়েক বছর হয়তো বাঁচতেই পারতেন, কিন্তু জনগণের শত্রুরা তাকে নিঃশেষ করে দেওয়ার জন্য তার উপর আক্রমণ সংঘটিত করেছিল 1918 সালে। এবং তিনি যখন মারা যান, ডাক্তারবাবুরা বলেছেন ওই যে গুলিতে তাকে আক্রমণ করা হয়েছিল তাতে 2টো বুলেট তার দেহে ছিল, যেগুলো সেই সময়ে চিকিৎসা করতে গিয়ে চিকিৎসকরা তার দেহ থেকে বের করতে পেলে পর বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, তাই এই বুলেট বের করবার ঝুঁকি তারা নেননি। এবং তার এই মৃত্যুর যে কারণ, তার উপর আক্রমণের পর আরো 6 বছর তিনি বেঁচে ছিলেন, যদিও ঠিকঠাক ভাবে কাজ করতে পারেননি, যেটা অন্যতম কারণ। লেনিন বেঁচে থাকা মানেই তো প্রতিনিয়ত মানুষের স্বার্থে, কল্যাণে, সমৃদ্ধিতে তার চিন্তা, ভাবনা, চেতনা এবং অগ্রগমনের লক্ষ্যে বিকল্প পথের দিশা। কিন্তু জীবৎকালের এই অল্প সময়ের ব্যবধানে আমি হিসাব করে যেটা দেখবার চেষ্টা করলাম, তাতে প্রকৃত অর্থে এই গুলিবিদ্ধ অবস্থায় 6 বছর বেঁচে থাকাকেও যদি আমরা হিসেবে নেই, তাহলে 32 থেকে 34 বছর তিনি কাজ করেছেন। তার কৈশোরে পদার্পণ করার যে সময়টা, সেটাকে যদি আমরা বাদ দেই, আর গুলিবিদ্ধ হওয়ার পর যে 6 বছর তিনি বেঁচে ছিলেন, শেষের 2 বছর তার পক্ষে কাজকর্ম করা খুব কঠিন ছিল, চিন্তা ভাবনা করাই খুব কঠিন ছিল। লেনিন তো বসে থাকার লোক না, এই সবটা হিসেব করলে পর 32-34 বছর প্রকৃত অর্থে তিনি কাজ করেছেন। যে বিশাল ভান্ডার তিনি রেখে গেছেন অফুরান। তার বড় যে কৃতিত্ব, মার্কস এঙ্গেলসরাই বলেছেন মার্ক্সবাদ এটা ঋষি বাক্য না। ধর্মীয় পুস্তকে যা লেখা হয় তার মতোই, এর কোনো পরিবর্তন নাই, এ নিয়ে নতুন কোনো ভাবনা চিন্তার সুযোগ নাই, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলাদা করে কেউ ভাববে, চিন্তা করবে, পদক্ষেপ নেবে, এটার সুযোগ নাই, এরকম কিন্তু না মার্ক্সবাদ। ঋষি বাক্য না, আপ্তবাক্য না, এটা হচ্ছে লড়াইয়ে, সংগ্রামে
পথ প্রদর্শনের ক্ষেত্রে এটা নিয়ামক শক্তির মতো। লেনিন এই শিক্ষায় শিক্ষিত হয়েই মার্ক্সবাদের যে মূল বিষয় পুঁজিবাদী ব্যবস্থা, তার অন্তর্ভীতি দৃষ্টি নিয়ে তার গভীরে প্রবেশ করে এটাকে ছিন্ন ভিন্ন করে দেখবার চেষ্টা করেছেন, এবং সেখান থেকেই তিনি যে নির্যাস বেশ করেছেন তার থেকে উপসংহার উপস্থিত করলেন যে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হচ্ছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ একটা রাষ্ট্রের মধ্যে পুঁজি তার শোষণ তাকে কেন্দ্রীভূত রাখবে, এটা মনে করার কারণ নেই। এই সাম্রাজ্যবাদী স্তরে উপনীত হয়ে সারা পৃথিবীকেই সে তার পায়ের তোলা নিয়ে আসবার চেষ্টা করবে, এই পর্যায় পর্যন্ত সে যাওয়ার চেষ্টা করবে, সেই পথে সে অগ্রসর হওয়ার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে। অসাধারণ ঘটনা। তার অবর্তমানে আজকের পৃথিবী এটাই তো প্রত্যক্ষ করছে, এটাই চাক্ষুষ করছে, এটাও আমাদের অভিজ্ঞতা। এটা একটা অসাধারণ তিনি সৃষ্টি রেখে গেছেন পৃথিবীর সমাজবী অংশের মানুষের জন্য। কিন্তু তিনি বলে গেছেন এটাই সর্বোচ্চ পর্যায়, এর বাইরে সে আর কোথায় যাবে। একে ধ্বংসের মধ্য দিয়েই শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, যেটাকে সমাজতন্ত্র বলছি, এটার অভ্যুদয় ঘটতে বাধ্য, আপনি হবে না। আমি সেই আলোচনায় যাচ্ছি না। এবং তার সাম্রাজ্যবাদের ঘৃণ্য চেহারা যেটা, ক্লেদাক্ত চেহারা যেটা, সেটা হচ্ছে আপনার ফেসিবাদী যে তার চেহারাটা। কাজে এটাকে আলাদাভাবে সাম্রাজ্যবাদ থেকে দেখবার কোনো সুযোগ নেই। এটা তার অন্তর্নিহিত একটা ক্লেদাক্ত রূপ, একটা অংশ। কাজে সেই বিষয়গুলো সম্পর্কে ইঙ্গিত লেনিন কিন্তু সেই সময়ে এতটা বিস্তৃতভাবে দিতে না পারলেও তার ইঙ্গিত কিছু কিছু রাখবার চেষ্টা করে গেছেন। অসাধারণ ঘটনা। রাষ্ট্র সম্পর্কে শ্রেণীবিভক্ত সমাজে তার চেহারাটা কি হতে পারে, এই সম্পর্কে অসাধারণ বিশ্লেষণ ধর্মী যে বক্তব্য উপসংহার তিনি রেখে গেছেন। আজকে প্রতিনিয়ত পদক্ষেপ নিতে গিয়ে, সরকারকে, রাষ্ট্রকে বিশ্লেষণ করতে গিয়ে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে, এটা আমাদের কাছে অনেকটা বেদবাক্যের মতো অসাধারণ। তার তো সৃষ্টির কোনো শেষ নেই। আমি এর মধ্য থেকে যেগুলি আমাদেরকে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি, সেগুলো সম্পর্কে দু একটা কথা এখানে উল্লেখ করার চেষ্টা করছি। আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কস এঙ্গেলসের সময়েই পৃথিবীর দেশে দেশে শ্রমিক আন্দোলনকে সংগঠিত করে, পুঁজিবাদকে ধ্বংস করে, সাম্রাজ্যবাদের বিকাশকে প্রতিহত করে, শ্রেণীহীন শোষণমুক্ত ব্যবস্থার অভ্যুদয়ের জন্য একটা মঞ্চ তৈরি করার চেষ্টা করেছেন, ভেঙেছে। লেনিনও তার জীবৎকালের শেষ দিকে এটাকে সংহত করার চেষ্টা করেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবে লেনিন ব্যবহার করে সারা পৃথিবীতে কমিউনিস্ট আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান তিনি রেখে গেছেন। এবং যে কমিউনিস্ট পার্টি ছাড়া শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শোষিত বঞ্চিত মানুষদের সংগঠিত করে, শোষকদেরকে ক্ষমতাচ্যুত করে, শোষিতদের স্বার্থে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য সেই ব্যবস্থাটাকে দখল করার যে বিষয়, সে তো কমিউনিস্ট পার্টি ছাড়া হবে না। মার্কস এঙ্গেলস শুরু করেছিলেন, কিন্তু তার একটা পূর্ণ চেহারা দিয়ে যেতে পারেছেন ঘটনা তা না। পেরিকোমিয়ানের অভিজ্ঞতা থেকেও মার্কস এঙ্গেলস সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। যেভাবে আমরা চেয়েছিলাম, পার্টি কিন্তু সেভাবে আমরা তৈরি করে উঠতে পারেনি, সেটা একটা অভিজ্ঞতা। লেনিন এই কমিউনিস্ট পার্টিটা কিভাবে তৈরি হবে, তার ধাঁচাটা কি, তার মৌলিক নীতিগুলো কি, তার যে নির্দেশনামা, তার অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি তৈরি করে গেছেন। আজকে পৃথিবীর যারা প্রকৃত অর্থেই বিপ্লবী লক্ষ্য নিয়ে কমিউনিস্ট আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করছে, তারা এটাকে অনুসরণ করে চলবার একটা প্রয়াসের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা ভারতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, একে অনুসরণ করেই আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি। এবং সর্বাধিক
তার যে কৃতিত্ব সেটা হচ্ছে সোভিয়েত দেশের বুকে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়, অজানা পথ, অচেনা পথ, সম্পূর্ণ একটা নূতন পথ, তার নূতন কর্মসূচি এবং তাকে বাস্তবায়ন, সুস্থ থাকার সময়ে, অসুস্থ হয়ে পড়েও যতদিন বেঁচে ছিলেন, একে বাস্তবায়নের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা পৃথিবীর সামনে একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন। একটা মানুষ 32-36 বছরের মানে কাজের সময়ের মধ্যে এর চাইতে বেশি আর কি রেখে যেতে পারেন? কি রেখে যেতে পারেন? যা রেখে গেছেন আমরা তো তার মানে খণ্ড অংশ এখনো স্পর্শ করার যে সৌভাগ্য সেটা কিন্তু অর্জন করতে পারেনি। এটা আমাদের দুর্বলতা। আমি আমার নিজের কথা বলছি, এটা আমাদের দুর্বলতা। কাজেই সেই দিক থেকে লেনিন অজেয়, স্মরণীয়। কাজেই তার জন্মদিন পালন করা মানে নূতন শিক্ষায় নিজেদেরকে সঞ্জীবিত হতে সাহায্য করা এবং যে পরিমণ্ডলের মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি তা থেকে বেরিয়ে আসবার ক্ষেত্রে পথের নিশানার থেকে বের করার একটা অভিপ্রায় নিয়েই কিন্তু তাকে আমরা স্মরণ করার চেষ্টা করছি। আপনার লেনিনের অবর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলো। আলটিমেটলি টার্গেট হচ্ছে সমাজতান্ত্রিক সোভিয়েত, প্রতিহত করা হলো। যারা আক্রমণ করলেন ফ্যাসিস্ট হিটলার, সে তো মাটির তলায় বিষকে আত্মহত্যা করতে হয়েছে। সেই ইতিহাস আমরা যাচ্ছি না, এটা আজকের বিষয়বস্তু না। সে জার্মান ভাগ হয়েছে, পূর্ব জার্মানের সমাজতন্ত্র হয়েছে, ইউরোপ মহাদেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্রে সমাজতন্ত্রের বিজয় কেতন সেখানে উড্ডীন হয়েছে এবং পৃথিবীর দেশে দেশে সেখানে স্বাধীনতার আন্দোলন একটা নূতন চেহারা নিয়েছে। ভারতবর্ষে তার মধ্যে অন্যতম, এটা অস্বীকার করা যাবে না। কাজেই এই সোভিয়েত দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়েও যখন আক্রমণ করতে গিয়ে প্রত্যাঘাতে বিব্রত হয়ে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ অনেকটা কুণ্ঠাসা অবস্থায় চলে গিয়েছিল, তারা পরবর্তী পর্যায়ে এই সমাজতান্ত্রিক সোভিয়েত ব্যবস্থার বিপর্যয় ঘটানোর ক্ষেত্রে সফলতা অর্জন করে। এটা মার্ক্সবাদের ত্রুটি না, লেনিনবাদের ত্রুটি না, সমাজতন্ত্রের ত্রুটি না। তার বিশ্লেষণের মধ্য দিয়ে চূড়ান্ত বিশ্লেষণ এখনো শেষ হয়ে গেছে না জানি না, কিন্তু আমাদের যে মূল্যায়ন প্রায়োগিক ক্ষেত্রে দুর্বলতা, যে কমিউনিস্ট নেতৃত্ব 72-73 বছর সমাজতন্ত্র সাম্রাজ্যবাদকে কোটের বুতাম বলে মনে করতে শুরু করেছিলেন। সমাজতন্ত্র তার দেহ স্পর্শ করার সাহস, ক্ষমতা কারণ নাই, এরকম ভাবনায় যারা মশগুল ছিলেন, এটা তাদের দুর্বলতা। এবং সোভিয়েত সমাজতন্ত্রের বিপর্যয়ের পর পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ তারা কতটা আত্মবিশ্বাস নিয়ে এই প্রচার সংগঠিত করেছে সেটা তো আমাদের পক্ষে বিশ্লেষণ করা বা তার মূলোদ্ধার করা কঠিন। কিন্তু তারা সারা পৃথিবীর মধ্যে আদর্শগতভাবে, রাজনীতিগতভাবে একটা ব্যাপক প্রচার তারা সংগঠিত করার চেষ্টা করেছে। শেষ করে দিয়েছি, খতম করে দিয়েছি। পেরিকমিনের পতনের পর যেমনটা সেই সময়ে সেখানকার প্রতিক্রিয়ার শক্তির যে নেতা, তিনি এরকম উল্লাস ব্যক্ত করবার চেষ্টা করেছিলেন, কিন্তু তার ব্যর্থতা প্রমাণিত হলো 40-42 বছরের ব্যবধানে সোভিয়েত দেশের সমাজতন্ত্রের অভ্যুদয়ের মধ্য দিয়ে। তখন সেই ভদ্রলোক বেঁচে ছিলেন কিনা আমরা জানি না। এখন সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয়ের পর এটা ঘটনা পরবর্তী সময়ে যেটা আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ইউরোপ মহাদেশে লাল ফৌজকে ভিত্তি করে যে সমস্ত রাষ্ট্রগুলোতে লাল পতাকা উড্ডীন হয়েছিল, সমাজতন্ত্রের পতাকা উড্ডীন হয়েছিল, দেখতে দেখতে দেখা গেল একটার পর একটা সেখানে খসে পড়তে শুরু করলো। এবং সেখান থেকে উদ্দীপিত হয়ে সাম্রাজ্যবাদী শক্তি সেই সময়ে টার্গেট করেছিল চীনকে। আয়তনে, জনসংখ্যায়, প্রাকৃতিক যে সম্পদ,
মাটির তলায় মাটির উপর, এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলবার ক্ষেত্রে যে ধারা নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তার থেকে এদের কাছে মনে হয়েছে চীনকে যদি শেষ করা না যায়, তাহলে শুধু সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয় ঘটানোর মধ্য দিয়ে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদের যারা ধারক বাহক, তারা কিন্তু সন্তুষ্ট হতে পারছিল না, নিশ্চিন্ত হতে পারছিল না, তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত। কাজে সেই জায়গায় তারা টার্গেট করেছিল চীন, যে একে যদি আমরা ধসিয়ে দিতে পারি, তাহলে বাদ বাকি যে 4-5টা আছে তাদেরকে মানে শেষ করে দেওয়া খুব কঠিন না। তারা টার্গেট করলো। দ্বিতীয়টা কি? পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার তার যে নীতি, তার মধ্যেই যে অন্তর্নিহিত রয়েছে তাদের সমস্যা, সংকট, শোষণ ভিত্তিক অর্থনীতি। যতই এটা সেটা কায়দা কানুন পদ্ধতি পরিবর্তন করুক, তারা তাদের মূল সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারে না। তারা সমস্যার মানে গভীরে হাবুডুবু খাচ্ছিল। তার থেকে বেরিয়ে আসবার জন্য সোভিয়েতের বিপর্যয়ের পর নয়া অর্থনৈতিক নীতি তারা গ্রহণ করলো, ন্যাপ যেটাকে আমরা বলতাম, নিউ ইকোনমিক পলিসি। একটু বিস্তৃত করে বললে বলা যায় নিউ ইকোনমিক লিবারেল পলিসি। তার মূল কথা কি? এখন আর বাধা দেওয়ার কেউ নাই। চীন আছে, আমরা দেখে নেব, বুঝে নেব, পৃথিবীর বাকি জায়গায় স্বাধীনভাবে, বাধা বন্ধনহীনভাবে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ সেখানে ঘুরে বেড়াবে, বাজার দখল করবে, মুনাফা লুট করবে, সম্পদের পাহাড় করবে, পাহাড়ের একটার পর একটা তারা অতিক্রম করবে। এরকম একটা জায়গায় তারা চলে যাবে। তার জন্য নয়া এই অর্থনৈতিক নীতি তারা গ্রহণ করেছিল। এই যে দুটো প্রধান লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করলো, সেই জায়গায় দেখা গেল আজকে যখন এই সোভিয়েত দেশের বিপর্যয়ের পর এই সময়ের মধ্যে যদি আমরা দেখি, তাহলে কত বছর হলো? 34-35 বছরের বেশি না। এই সময়ের মধ্যে এই প্রধান যে দুটো লক্ষ্যকে সামনে রেখে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শক্তি অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তাতে তো তারা সাফল্য আনতে পারেনি। অর্থনৈতিক দিক থেকে 2008 সালে পুঁজিবাদী অর্থনীতিতে যে মন্দা তৈরি হয়েছিল, আমরা এখন 2025 সালে 17 বছর হয়ে গেল, 18 বছর পদার্পণ করছে। এর আগেও পৃথিবীতে মন্দা হয়েছে পুঁজিবাদী ব্যবস্থাতেই, কিন্তু একটা সময়ের ব্যবধানে ওখান থেকে তারা বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু এই যে সর্বশেষ যে মন্দা, তার থেকে কিন্তু পুঁজিবাদ সাম্রাজ্যবাদ বেরিয়ে আসতে পারছে না। বরং উল্টো কি দেখা যাচ্ছে? উল্টো দেখা যাচ্ছে সেখানে ধনী এবং গরিবের মধ্যে ফারাকটা দুস্তরভাবে বেড়ে যাচ্ছে। অল্প লোকের হাতে সম্পত্তির কেন্দ্রীভবন ঘটছে। বিরাট অংশের মানুষ তারা অর্থনৈতিক সমস্যায় তারা বিব্রত হচ্ছেন। অনাহার, অর্ধাহার, অশিক্ষা, বেকারি, এগুলো মাথা চারা দিয়ে উঠছে, এবং এর থেকে তারা বের হয়ে আসার কোনো রাস্তা বের করতে পারছে না। এবং সেই জায়গায় এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, যারা অনুসন্ধানের দৃষ্টি নিয়ে সারা পৃথিবীর বর্তমান যে ঘটনাপ্রবাহ তার নজর রাখার চেষ্টা করছেন, তারা লক্ষ্য করবেন এই নিউ ইকোনমিক পলিসি, এতে লাভ হলো না। এর থেকে বেরিয়ে আসবার জন্য বিকল্প নীতি কি হতে পারে? পুঁজিবাদী দেশের যারা অর্থনীতিবিদরা প্রকাশ্যে না বললো, তারা নতুন করে কিন্তু গবেষণা শুরু করেছে। কি পথ সেটা হবে আমরা জানি না। যে পথেই পুঁজিবাদ সাম্রাজ্যবাদ নিক না কেন, সমাজতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই। তারা তাদের সমস্যার গহ্বর থেকে কোনো মতেই অস্তিত্ব রক্ষার জন্য তারা বের হয়ে আসতে পারবে না। এটাই হচ্ছে পুঁজিবাদের বৈশিষ্ট্য, নেতিবাচক বৈশিষ্ট্য, এটাই বাস্তবতা। কিন্তু সেই চিন্তা কিন্তু তারা করতে শুরু করেছে। তাহলে সমাজতান্ত্রিক সোভিয়েতের পতনের পর তারা ভেবেছিল এটা করতে পারলে পরে অবস্থার মধ্যে পরিবর্তন আসবে। কোথায় সে অবস্থার মধ্যে পরিবর্তন হলো না তো, বরং উল্টো দিকে যেটা আমরা দেখছি, অ্যাডভান্স যে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলো, বিশেষ করে ইউরোপ মহাদেশে, এই সমস্ত জায়গায় শ্রমিক, কৃষির সাথে যারা যুক্ত, সে অর্থে হয়তো কৃষক বলা যাবে না, কিন্তু কৃষির সাথে, উৎপাদনের সাথে যুক্ত সে অংশের মানুষ, মধ্যবিত্ত অংশের মানুষ, ছোট মাঝারি ব্যবসায়ী, ছাত্র, যুবক, বুদ্ধিজীবী, তারা কিন্তু তাদের রাষ্ট্রশক্তির বিরুদ্ধে এই যে অর্থনৈতিক ক্ষেত্রে গভীর সংকট এবং সমস্যা, তার বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হচ্ছে, বেরিয়ে আসবার জন্য দাবি তুলছে, বিকল্পের কথা বলছে। এটাকে ভুল পথে ঘুরিয়ে দেওয়ার জন্য
প্রতিক্রিয়ার শক্তি যারা রাষ্ট্র ক্ষমতায় এই সমস্ত জায়গায় আছে, তারা সেখানে দক্ষিণ পন্থাকে মাথা তুলবার সুযোগ করে দিচ্ছে। এটা প্রতিক্রিয়ারও প্রতিক্রিয়া, কিন্তু এটা মনে করার কারণ নেই যে দক্ষিণপন্থীর শক্তির যে মানে মাথা উঁচু করছে এটা দীর্ঘস্থায়ী হবে, এটাই মানে শেষ পর্যন্ত স্থির থাকবে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। এটার অবসান ঘটবে, কারণ এটা তো সমস্যার সমাধান দিতে পারবে না। বিশেষ করে যুবকদেরকে সেই সমস্ত রাষ্ট্রগুলোতে দক্ষিণ পন্থার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিক্রিয়ার শক্তি ভূমিকা নিচ্ছে। এরাই যখন তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝবে, ক্ষমতা তো দখল করলাম, আমরাই তো সরকার চালাচ্ছি, নীতিমালার তো কোনো মৌলিক পরিবর্তন হয়নি, আমাদের জীবনের মৌলিক সমস্যার সমাধান কোথায়, এরাই কিন্তু শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে বাধ্য হবে। এটা অতীতের অভিজ্ঞতার নির্যাস নিয়ে এটা বলা যায়, এটা কল্পিত কথা না। এরকম জায়গায় কিন্তু পৃথিবী যাচ্ছে, সোভিয়েত তো নাই। তাহলে এই সমস্যাগুলোর জন্য দায়ী কে এখন? এবং এর পাশাপাশি যেটা সবচেয়ে বড় কথা, চীনকে ঘায়েল করতে পারলে, কুপকাত করতে পারলে সমাজতন্ত্র শেষ। সেই চিন্তা এখন মার্কিন সাম্রাজ্যবাদের ঘাড়ে গরম শ্বাস ছাড়তে শুরু করেছে। পৃথিবীর এই মুহূর্তের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ যারা, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতি নিয়ে যারা গবেষণা করেন, তাদের মধ্যে যারা এগিয়ে আছেন, তারাই পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে এই সংকট থেকে বের করে আনবার জন্য নানা পন্থা প্রকরণ খুঁজে বের করার চেষ্টা করছেন। তারাই তো বলছেন আগামী 10, 12, 15 বছরের ব্যবধানে চীনের অর্থনীতি তো পৃথিবীর সেরা অর্থনীতি হবে, শ্রেষ্ঠ অর্থনীতি হবে, 1 নম্বর অর্থনীতি হবে। তারাই বলছে। এটা যে আমরা এখান থেকে বলছি জেনে না জেনে না বুঝে, অর্ধেক জেনে, ঘটনাটা তো না, এটা কারা বলছেন? কাজে সেদিক থেকে সোভিয়েতের অবর্তমানে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের যারা পালের গোদা, তারা যেই যে ক্ষেত্রগুলোকে আক্রমণের কেন্দ্র হিসেবে বাছাই করেছিল এবং আক্রমণ করার চেষ্টা করেছে, একটা জায়গায়ও কিন্তু তারা সাফল্য অর্জন করতে পারেনি। এটা আমাদের বুঝতে হবে। একটা জায়গায় খানিকটা সাফল্য অর্জন করেছিল, সেটা কি? সেটা হচ্ছে সোভিয়েত দেশের বর্তমান থাকা অবস্থায়, সমাজতান্ত্রিক ব্যবস্থা বর্তমান থাকা অবস্থায় সাম্রাজ্যবাদী যে দেশগুলো, যে 4টা প্রধান দ্বন্দ্বের কথা আমরা বলতে অভ্যস্ত, তার মধ্যে সাম্রাজ্যবাদীদের মধ্যেকার যে অন্তর্বর্তী মানে আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা তারা খানিকটা সেখানে প্রশমিত করতে সক্ষম হয়েছিল, যেটাকে আমরা ইংরেজি পরিভাষায় বলি মিউটেশন। এটা শেষ হয়ে গেছে ঘটনা তা না, বাধ্যত বিরোধটার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছিল না সোভিয়েত দেশের বিপর্যয়ের পর। এই খানিকটা এক্ষেত্রে বলা যায় এটা লুণ্ঠনের স্বার্থে, ভাগ বাটোয়ারার স্বার্থে সমঝোতা করেই নিজেরা যদি লড়াই করি, সোভিয়েতের অবর্তমানে যে সুযোগটা আমাদের হাতে আসলো, এই সুযোগটা তো ঠিক মতো কাজেই লাগাতে পারবো না। কাজেই তোমার পিঠে আমি চুলকাবো না, তুমি আমার পিঠ চুলকাবে না, সমঝোতা করে চলবার চেষ্টা করে। এই জায়গায় খানিকটা দেখা গেছে এই মিউটেশনটা সেখানে ছিল। এই সময়ের মধ্যে আমরা এখন কি দেখছি? ট্রাম্প, নামটা ট্রাম্প, কিন্তু আসলে তিনি ট্রাম্প করেছেন ঘটনা তা না, সাফল্য অর্জন করেছেন ঘটনা তা না, ভোটে জিতেছেন। এই ভদ্রলোক যে কাণ্ড শুরু করেছে, তার প্রথম ঘোষণা কি? কারণ উপলব্ধির মধ্যে এসছে মার্কিন সাম্রাজ্যবাদ সারা পৃথিবীতে যে খবরদারি করছিল, কর্তৃত্ব করছিল, নেতৃত্বের আসনে নিজেদেরকে নিয়ে গিয়েছিল, এই চীনের যে অভ্যুদয়, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ছোট মাঝারি রাষ্ট্রগুলোর মধ্যে যে তার যে বিকাশ, এবং বিশেষ করে লাতিন আমেরিকার কোনো রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়, অনেক রাষ্ট্রে সমাজতন্ত্র না করলেও সমাজতান্ত্রিক ভাবনায় সঞ্জীবিত হয়ে এই নয়া যে অর্থনৈতিক কথা বললাম নেট, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটা বিকল্প ব্যবস্থার বিস্তার ঘটিয়ে ধীরে ধীরে তারাই বলছে আমরা সমাজতন্ত্রের দিকে যাচ্ছি। এই সবটা মিলিয়ে সারা পৃথিবীর পুঁজিবাদী সাম্রাজ্যবাদী অর্থনীতির সামনে এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মতো আসছে, এবং সেখানে স্বাভাবিক কারণে মার্কিন সাম্রাজ্যবাদ সবচেয়ে বেশি চিন্তিত, বিব্রত। সেখানটাতে এসে ট্রাম্প বললেন আমেরিকাকেই সব দিক থেকে শ্রেষ্ঠত্বের আসনে পুনঃ প্রতিষ্ঠিত করা হচ্ছে আমার প্রথম প্রধান দায়িত্ব। এই স্লোগান দিয়ে তিনি শুরু করলেন তার যাত্রা। আভ্যন্তরীণ ক্ষেত্রে আমেরিকার ভেতরে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যে পদক্ষেপগুলো
আমেরিকার একটা ছোট্ট অংশের মানুষকে সন্তুষ্ট হতে সাহায্য করছে, কিন্তু বড় অংশের মধ্যে খুব বিক্ষোভ তৈরি করছে। আমি কালকেও পত্রিকা পড়ছিলাম, দেখা গেল আজ থেকে 3 দিন আগে আমেরিকার 700 জায়গায় একসাথে, সব জায়গায় সমান সংখ্যক না হলো, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এই যে পদক্ষেপগুলো ট্রাম্প নিচ্ছে একটার পর একটা, তার শ্রেণীগত অবস্থান থেকে যাদের সন্তুষ্ট করবার জন্য সে পদক্ষেপগুলো নিচ্ছে, এগুলোর বিরুদ্ধে মানুষ কিন্তু ফেটে পড়ছে। কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আন্দোলন না, শ্রমিক শ্রেণীর সংগঠন আমেরিকার অভ্যন্তরে তেমন ভাবে গড়ে উঠেছে, এটাও কিন্তু ঘটনা না। এদের মধ্যে কমিউনিস্টটা থাকতেই পারে, আমেরিকায় কমিউনিস্ট নাই এটা মনে করার কারণ নেই। পৃথিবীর কোন দেশে কমিউনিস্ট নাই? শোষণ যেখানে আছে, অত্যাচার যেখানে আছে, ভেদাভেদ যেখানে আছে, বিভাজন যেখানে আছে, সেখানে ঘোষণা অঘোষণা না দিয়েও কমিউনিস্ট থাকবে। আমেরিকায় থাকবে না, এটা কি করে হয়? যারা কমিউনিস্টদের ধ্বংস করার জন্য 1 নম্বর মানে নেতৃত্বের ভূমিকা তারা পালন করার চেষ্টা করছে, সেখানে কমিউনিস্ট থাকবে। কিন্তু এই যে ঘটনাগুলো, এবং তার আগের পর্যায়ে যদি ভুল না করে থাকে, আমার দেখা যদি ভুল না থাকে, তাহলে দেখা গেল সেখানে দেখাবার চেষ্টা করেছিলেন 1200 থেকে 1700 জায়গায় ট্রাম্প আসার পর প্রথম প্রতিবাদ, এটা হচ্ছে দ্বিতীয় প্রতিবাদ, হাজার হাজার মানুষ। যদিও দ্বিতীয় যে 700 জায়গা যে একসাথে প্রতিবাদ হলো, তাতে পত্রিকার মূল্যায়ন করতে গিয়ে বলেছে তার আগের পর্যায়ের প্রতিবাদে যত সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিলেন, সংখ্যাটা সেরকম না হতে পারে, কিন্তু তার মধ্যে যে জেল্লা, তার মধ্যে যে ক্রোধ, তার মধ্যে যে মিলিটেন্সি, তাতে কোনো ঘাটতি ছিল না। এটা কি বোঝাচ্ছে? এটা কি প্রমাণ করছে? তাহলে আমেরিকার অভ্যন্তরেই দ্বন্দ্ব আছে, সংঘাত আছে। এক অংশকে পরাস্ত করে আরেক অংশকে ক্ষমতা এনেছে। নীতিগতভাবে বাইডেন এবং ট্রাম্পের মধ্যে ফারাকটা কোথায়? এটা 2 লুটেরার ভাগবাটোয়ারার দ্বন্দ্ব। তাতে একটা অংশ সংগঠিত হয়ে তাকে ফিরিয়ে এনেছে, আর একটা অংশ পরাস্ত হয়েছে, তারা হয়তো এখন আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। এইভাবে চলছে। এর মধ্য দিয়েই তৃতীয় শক্তি কিন্তু উঠে আসবে। আমি আমেরিকার কথাই বলছি। এবং এখন ট্যারিফ ওয়ার শুরু হয়েছে ট্রাম্পের নেতৃত্বে। সমস্ত আন্তর্জাতিক নীতিমালা উপেক্ষা করে তার খুশি মতো আমদানি রপ্তানির ক্ষেত্রে সে সেখানে শুল্ক বসাবার চেষ্টা করছে। তার দেশ থেকে যে সমস্ত সম্পদ বা সামগ্রী পৃথিবীর অন্য দেশে যাচ্ছে, তারা যাতে তার উপর শুল্ক বেশি ধার্য করতে না পারে, তার জন্য হুমকি দিচ্ছে। এবং কোনো কোনো জায়গায় যে শুল্ক তারা বসিয়েছে, এটা সে গ্রহণ করতে রাজি না। এ নিয়ে বাইডেনের বিরুদ্ধে তার সমালোচনা আছে। সে বলছে এটা কমাতে হবে, আমাদের ক্ষতি হচ্ছে। এবং এই যে কথা বলছে, যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছে, বড় বড় ব্যবসায়ী, উৎপাদক, শিল্পপতি, তারা তার এই বক্তব্যকে সমর্থন করছে। তারাই তো তার পেছনে দাঁড়িয়ে তাকে জিততে সাহায্য করেছে। হুমকি দিচ্ছে। উল্টো অন্যদিকে অন্যান্য দেশ থেকে যে সমস্ত সামগ্রী আমেরিকায় আসছে, আমেরিকায় তার সব জিনিস উৎপাদন হয় না, অথবা তারা হিসাব করে দেখেছে এমন কিছু সামগ্রী তাদের দরকার যেগুলো তারা উৎপাদন করতে পারে, কিন্তু এগুলো উৎপাদন করতে গিয়ে যে খরচ হয়, পৃথিবীর এমন বেশ কিছু রাষ্ট্র আছে, দেশ আছে, যারা এগুলো উৎপাদন করছে, তাদের থেকে যদি আমরা কিনে আনি, আমাদের এখানে উৎপাদনে যা খরচ, তার চাইতে কম পয়সা আমরা কিনে আনতে পারবো, তাতে আমাদের লাভ। এটার উপরে ব্যবসা বাণিজ্য হচ্ছে। এটা তাদের দেশে তারা আনতে গিয়ে এখন ট্রাম্প তার উপর 2 গুণ 3 গুণ 4 গুণ ট্যাক্স বসিয়ে দিচ্ছে, কর বসিয়ে দিচ্ছে। এই যে কাণ্ডটা সে করতে শুরু করলো, তাতে তার দেশের অভ্যন্তরে যেমন শিল্প, ব্যবসা, বাণিজ্যের মধ্যে সংকট তৈরি হয়েছে। এই যে আমি 700 আর 1700 কথা বললাম, তার মধ্যে কিন্তু এই বিষয়গুলির সাথে যুক্ত ব্যবসায়ী, সাধারণ শ্রমিক, শ্রমজীবী অংশের মানুষ, তারা যুক্ত। বাইরে যেটা হলো, ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই যে ট্যারিফ ওয়ার, যুদ্ধ, শুল্ক যুদ্ধ, সেটা যে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, তার বিরুদ্ধে কিন্তু প্রচন্ড প্রতিবাদ সেখানে ধ্বনিত হতে শুরু করেছে। প্রচন্ড প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। এবং এক্ষেত্রে গিয়ে আমি যেটা একটু আগে বলবার চেষ্টা করলাম, এই যে সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে যে মিউটেশন, সোভিয়েত দেশের অবর্তমানে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের নেতৃত্বের মানে
মানে প্রচেষ্টায় নিজেদের মধ্যে যে সমঝোতার একটা বাতাবরণ তৈরি করেছিল, এই যে ট্যারিফ ওয়ারটা, এটা করে কিন্তু এই সাম্রাজ্যবাদী শক্তি, বড় বড় পুঁজিবাদী রাষ্ট্রগুলো সাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধ সেখানে বাড়তে সাহায্য করছে। এবং এই জায়গাটা সাম্রাজ্যবাদের যে অন্তর্বিরোধ, যে কন্ট্রাডিকশন, ইম্পর্টেন্ট কন্ট্রাডিকশন, এটা কিন্তু এখন মাথাচাড়া দিতে শুরু করছে। সাপের ফণার মতো এটা মাথা তুলবে, এটা হতে বাধ্য। যে সমাধানটা কোথায়? যেটা মনে হয়েছিল প্রশমিত, এটা তো মাথা তুলে দাঁড়াচ্ছে। এটা আমাদের বিপ্লবী সংগ্রামে পুঁজিবাদকে পরাস্ত করতে, সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়ের যে বিপ্লবী সংগ্রাম, এই সংগ্রামের ক্ষেত্রে এই দ্বন্দ্ব জনগণের শত্রুদের মধ্যে এটা সহায়ক শোষিত মানুষের জন্য। কাজেই এটা এখন কিন্তু নতুন করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, চীনের বিরুদ্ধে আক্রমণ করছে। সে মনে করেছিল ট্রাম্প যে চীনকে দমিয়ে দিতে পারবে, যে চীনের বিরুদ্ধে যদি সে 110 টাকা ট্যারিফ বসায়, চীন তার বিরুদ্ধে 115 টাকা ট্যারিফ বসাচ্ছে। তো বলছে দেখি তুমি কোথায় যেতে পারো। এবং চীন তারপরেও গঠনমূলক দৃষ্টি নিয়ে বলছে, ট্যারিফ ওয়ারে, শুল্কের লড়াইয়ে পৃথিবীর কোন রাষ্ট্র এককভাবে বিচ্ছিন্নভাবে জয়যুক্ত হতে পারবে না, সাফল্য অর্জন করতে পারবে না, বরং এর থেকে একটার পর একটা নতুন সমস্যা তৈরি হবে। এটা বন্ধ করা, এটা করো না। এটা বিনয়ের সাথে বলছে, দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে। সে কিন্তু প্রত্যাঘাত করছে, এখানে বন্ধ রাখছে না। সে পরিষ্কার বলছে, তুমি আমাকে আঘাত করবে, আমি বসে বসে কি সেখানে লেমন জুস খাবো নাকি? আমার তো প্রত্যাঘাত করতেই হবে, আমি করব, তোমাকে আমি ছেড়ে দেবো না, তুমি আমার হাত থেকে পার পাবে না। কিন্তু যে পথ নিয়ে যাচ্ছ তাতে এর কোনো সমাধান নাই, তুমিও তোমার অস্তিত্ব রক্ষা করতে পারবে না, এটা করো না, এতে কেউই লাভবান হবে না। এটা গঠনমূলক দৃষ্টি নিয়ে বলছে। কে শুনবে? ট্রাম্প কি শোনার মানুষ নাকি? আপাত দৃষ্টিতে মনে হতে পারে সে পাগল, উন্মাদ। মোটেই সে পাগল না, মোটেই সে উন্মাদ না। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদের যে বিষয়গুলো, এগুলি সম্পর্কে যথেষ্ট সচেতন, সজাগ, এটা মনে রাখতে হবে। কাজে এদিক থেকে এই জায়গায় কিন্তু সে আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার চেষ্টা করছে। এবং এই সময়ে কি দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে গোটা এলাকাটাকে সে দখল করতে চাইছে। মাটির তলায় অফুরান প্রাকৃতিক সম্পদ, বহুমূল্যবান প্রাকৃতিক সম্পদ, পৃথিবীর অনেক জায়গায় এটা নাই। যেটা আপনার ইসরায়েল এবং প্যালেস্তাইনকে ভিত্তি করে যে পরিস্থিতি, এর পেছনে মার্কিন সাম্রাজ্যবাদের হাত। সে রাষ্ট্রপতি হওয়ার পর ভাব দেখালো আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, এবং পত্রিকায় তো দেখা গেল তাকে আন্তর্জাতিক শান্তি নোবেল পুরস্কার দেওয়ার জন্য নাকি প্রস্তুতি শুরু হয়েছে। পড়তে পড়তে মনে হয়েছিল এগুলিতে সবই তারই কার্যকলাপ, তারই কারসাজি। সেই লোকজন ঠিকঠাক করে তার পক্ষে প্রস্তাব সেখানে পাঠাবে। এই যারা করে, যাদেরকে কিনলে পরে সুবিধা হতে পারে তাদেরকে এরকম পুরস্কার যেমন তারা দেয়, এরা নিজেদের জন্য এরকম পুরস্কার কিন্তু মানে ব্যবস্থা করতে পারে। এই পড়তে পড়তে আমার অন্তত নিজের এই প্রতিক্রিয়া হয়েছিল। কিন্তু ঘটনা কি, এখন দেখা যাচ্ছে কিছুদিনের জন্য যুদ্ধবিরতির যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, যা আপনাকে বলছে এখানে কাউকে থাকতে দেব না। আমেরিকা বলছে, ট্রাম্প বলছে নতুন করে এলাকা তৈরি করব, বিশ্বের একটা অন্যতম আধুনিক এলাকা হিসেবে আমরা ডেভেলপ করবো, কাজে এখানে কেউ থাকতে পারবে না। অদ্ভুত কথা। তোমার কি অধিকার? কে তোমাকে অধিকার দিল? ইসরায়েল চুপ করে বসে আছে, তাকে সামনে রেখে সর্বপ্রযত্নে সাহায্য করছে। গোটা যুদ্ধটা পেছন থেকে চালাচ্ছে। বাইডেন শুরু করেছে, এখন দেখা যাচ্ছে নতুন করে সেই তাকে প্ররোচিত করে আক্রমণটাকে তীব্র থেকে তীব্র করছে। গত 5-6 দিনের মধ্যে হাজারের উপর মানুষ খুন করে ফেলেছে। এতেও যেটা দেখা যাচ্ছে, নারী এবং শিশুর সংখ্যা বেশি। হাসপাতাল যে 2টা 4টা 5টা এখনো আছে এই জাফনা এলাকায়, সেগুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ট্যাঙ্ক করে যারা বেঁচে থাকার চেষ্টা করছেন, দেখে দেখে ট্যাঙ্কের উপর তারা সেখানে গোলাবর্ষণ করছে। কতটা দুর্বিনীত, অমানবিক! এই ঘটনার মধ্য দিয়ে তার চেহারাটা উদ্ঘাটিত হচ্ছে। এখন দেখা যাচ্ছে ইউক্রেন, রাশিয়া বলছে না এই যুদ্ধটা ঠিক হচ্ছে না, এটা মীমাংসা করা দরকার। অথচ যুদ্ধটা লাগালোই বাইডেন। যখন এই যুদ্ধ লাগে তখন তো ট্রাম্প বিরোধিতা করে নেই। ইভেন আপনার এই যে নির্বাচনী লড়াই, এই নিয়ে তো বেশি কথাবার্তা ট্রাম্প তো বলার চেষ্টা করেনি। এখন কি কৌশলটা? কি কৌশলটা হচ্ছে যে এই যে আক্রমণটা তাকে কেন্দ্র করে, রাশিয়াকে কেন্দ্র করে মার্কিন সাম্রাজ্যবাদ, ইউরোপ মহাদেশের যে রাষ্ট্রগুলো তার সঙ্গে আছে, নেটোর সঙ্গে আছে, তাকে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আসলে হচ্ছে ইউক্রেন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা।
প্রাকৃতিক সম্পদে ভরপুর, কৃষিতে অত্যন্ত উন্নত, সমাজতান্ত্রিক সোভিয়েতে এটা ছিল খাদ্য ভাণ্ডার, শস্য ভাণ্ডার। এখন আলাদা রাষ্ট্র, ভাগ হয়ে 15টা হয়েছে, তার মধ্যে এটা একটা। অনেক যারা ভাগ হয়ে অন্যান্য রাষ্ট্র তৈরি করেছে অনেককে ইতিমধ্যে নেটোতে নিয়ে গেছে, ইউক্রেনকে নিতে পারেনি, নিতে চাইছে। সোভিয়েত রাশিয়া সেখানে বাধা দিচ্ছে, কারণ তার মধ্যে একটা বিরাট অংশ রাশিয়ান ভাষাভাষী মানুষ সেখানে বসবাস করেন এবং এটা লাগোয়া স্ট্র্যাটেজি। তারা বলছে অসম্ভব, নেটোতে তোমাকে যেতে দেব না। তার ভেতর থেকেই মানুষ প্রতিবাদ করছে। এরকম একটা জায়গায় এই যে লড়াইটা এখন চলছে রাশিয়ার নেতৃত্বে, এরা তো পুঁজিবাদী করছে, সমাজতন্ত্র না, তো পচে গেছে। এখন বুঝতে পারছে একটা অংশ কি সর্বনাশ আমরা করেছি, কপালে হাত দিচ্ছে। নতুন প্রজন্ম যারা, তারা সমাজতন্ত্র দেখেনি, জন্মের পরে পুঁজিবাদী ব্যবস্থা দেখছেন, অতীত নিয়ে যখন ঘাটাঘাটি করছে, তারা বুঝতে পারছে কোথায় তোমরা এনে আমাদেরকে ফেললে। নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। স্টালিনের জন্মদিন, লেনিনের জন্মদিন, তার মজুলাম দেখবার জন্য ভিড় প্রতিনিয়ত বাড়ছে সেখানে। এটা বড় কথা না, প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এবং পরিস্থিতিটা একটা বলা যায় পচাময় অবস্থার মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এরকম একটা জায়গায় সেও তার অস্তিত্ব রক্ষার জন্য সে বুঝতে পারছে আমেরিকা তাকে আক্রমণ করে ধ্বংস করার চেষ্টা করছে, একে প্রতিহত করার জন্য সে বন্দুক খুঁজছে। চীন সেখানে হাত বাড়িয়ে দিয়েছে। ইয়েস, আই এম উইথ ইউ, আমি আছি তোমার সঙ্গে। তুমি সমাজতন্ত্র করছো না, আমি জানি, প্রকাশ না করো। তোমাকে আমেরিকা আক্রমণ করছে ইউক্রেনকে সামনে রেখে, সেরকম একটা জায়গায় আমি তোমাকে সাহায্য করবো না, তুমি আমার সাহায্য চাইছো, এটা মনে করার কারণ নেই। ইউক্রেনের যে এখন রাষ্ট্রপ্রধান, এটা মাঝখানে একটা পরিমণ্ডল তৈরি করবার জন্য তার সঙ্গে ট্রাম্পের কথাবার্তা হচ্ছে, এমনভাবে তাকে ধমক টমক দিয়ে কথাবার্তা বলছে এবং তার মুখ দিয়ে বের করলো তুমি কি ইউক্রেনের বন্ধু না রাশিয়ার বন্ধু, এরকম কথাবার্তা বলে একটা অন্য পরিমণ্ডল তৈরি করে ট্রাম্পকে প্রকৃত অর্থে যুদ্ধের বিরুদ্ধে শান্তির দূত হিসাবে দেখাবার চেষ্টা করছে। এগুলি কৌশল, এতে বিভ্রান্ত হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। এবং এই সময়ের মধ্যে এখন যেটা দেখা যাচ্ছে, কোথায় এই যুদ্ধের সমাধান, কিসে তার সমাধান? এই যুদ্ধ চলছে। এখন দেখা গেল ইউক্রেন বলছে যে আপনার ইস্টার চলছে, সেই সময় কিন্তু রাশিয়া ডিক্লেয়ার করেছিল ইস্টারের সময়ে সেখানে যুদ্ধ চলবে না, আমরা যুদ্ধ করব না। তারপরেই ইউক্রেনই বলছে কোথায়, রাশিয়া তো তার কথা রাখলো না, তারা তো আক্রমণ করছে। তারপরে একদিন পরে দেখা গেল তারা তথ্য দিয়ে বলছে আক্রমণটা কে শুরু করেছে, ঘোষণা তো আমরা দিয়েছিলাম, তোমরাই তো আক্রমণ করলে, তোমরাই সবচেয়ে বেশি আক্রমণ করেছো। একেবারে হিসেব নিকেশ দিয়ে নখ দর্পণে সব তুলে যখন দিল, এখন দেখা যাচ্ছে ইউক্রেন চুপ, ট্রাম্প কোনো কথাবার্তা বলছেন না। তাহলে এই যে পরিস্থিতিগুলি আমি এখানে উল্লেখ করলাম এই কারণে যে ট্রাম্প সারা পৃথিবীর বুকে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করছে, সব লন্ডভন্ড করে দেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের যে সংকট, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য, সমাজতান্ত্রিক ব্যবস্থা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে তার জন্য এই প্রচেষ্টাগুলি সেখানে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এই সময়ের মধ্যে আমরা কি লক্ষ্য করছি, চীন যেমন এগিয়ে যাচ্ছে, ভিয়েতনাম তারা তো পিছিয়ে পড়ছে না। আপনারা জানেন, যারা খবর রাখেন, দক্ষিণ কোরিয়াকে ব্যবহার করে উত্তর কোরিয়াকে ধ্বংস করার চেষ্টা করেছে, প্রত্যাঘাত করছে। এবং সে দক্ষিণ কোরিয়াকে টার্গেট করছে না, বলছে আমি বড়টার মাথার দিকে লক্ষ্য রেখে সেই জায়গায় কিন্তু আমি ঠিক ঠিক আমার অস্ত্র আমি ছাড়বো, অর্থাৎ সে আমেরিকার কথা বলছে। এবং সে কিছুদিন পরে পরেই এই আণবিক অস্ত্র ফাটাচ্ছে এবং তার বিরুদ্ধে মানুষ জড়ো করার চেষ্টা করছে। সে পরোয়াবিহীন ভাবে বলছে আমার উপর আমার অস্তিত্ব নিয়ে তুমি খেলবে আর আমি চুপ করে বসে বসে দেখবো, এটা কি করে আশা করো, আমি তো ছাড়বো না। এবং দেখা যাচ্ছে তাদের আভ্যন্তরীণ অনেক খবর টবর আমরা আগে পেতাম না, এখন খবর বেরোচ্ছে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে তাদের দেশের জনগণের জীবনযাত্রার মান কোন অংশে পেছিয়ে না, এগিয়ে যাচ্ছে। কিউবা এই সময়ের মধ্যে সমস্যায় আছে, তাকে টুটি টিপে মারবার চেষ্টা করছে, কিন্তু তারপরে তারা দাঁড়িয়ে বলছে সমাজতন্ত্রের পতাকা কাঁধে নিয়েছি, শেষ শক্তবিন্দু থাকতো কিন্তু এই পতাকা হাতছাড়া করবো না। কিন্তু আমেরিকান সাম্রাজ্যবাদ একে সরাসরি চারিদিক থেকে ঘেরাও করা ছাড়া সরাসরি আক্রমণ করার কিন্তু দুঃসাহস এখনো দেখাচ্ছে না। ভবিষ্যতে কি হবে চট করে হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি কেন কথাটা বললাম, পুঁজিবাদের সমস্যা তৈরি হচ্ছে,
সাম্রাজ্যবাদী অর্থনীতির সমস্যার হাবুডুবু খাচ্ছে, কিন্তু সমাজতান্ত্রিক যে ব্যবস্থা আন্তর্জাতিক পরিসরে তার যে ক্ষেত্র, তাতে তার যে অর্থনীতির ক্ষেত্রে এগুলিকে একটা জায়গায় আনার ক্ষেত্রে তার সীমাবদ্ধতা আছে, কিন্তু তার মধ্যে তারা কিন্তু এগিয়ে চলেছে। বিকল্প যে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে যেটা লক্ষ্য করছি, প্রধান যে দ্বন্দ্বটা যেটা লক্ষ্য করে যাচ্ছে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর, কেউ কেউ যেটা বলতে শুরু করেছিলেন কোথায় এখন সমাজতন্ত্র, আর তো চীনকে তো শেষ করে ফেলবে, কাজেই সমাজতন্ত্র এবং পুঁজিবাদ এটা হচ্ছে প্রধান দ্বন্দ্ব, এগুলো নিয়ে এখন কথাবার্তা বলে সময় নষ্ট করার দরকার নেই। আজকে যে পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি, ট্রাম্প যে ভূমিকা নিচ্ছে তাতে গিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে মূল দ্বন্দ্ব সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ। এটা সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয়ের দিন থেকেই শুরু হয়েছে। পুঁজিবাদ সাম্রাজ্যবাদের ধ্বংস সাধন না করা পর্যন্ত এই যে মূল দ্বন্দ্ব এটা অব্যাহত থাকবে, এবং এটা তীব্র থেকে তীব্র, তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হবে, এটাই স্বাভাবিক। আন্তর্জাতিক পরিস্থিতি সেদিকে কিন্তু মানুষকে ধাবিত করার চেষ্টা করছে। দ্বিতীয় যে জিনিস এখানে উল্লেখ করার চেষ্টা হলো যে সাম্রাজ্যবাদী শিবিরের অন্তর্বিরোধ, ট্রাম্পে এটা তৈরি করেছে, আমি যেটা উল্লেখ করলাম। তৃতীয় যেটা আগে আমি উল্লেখ করার চেষ্টা করেছি, পুঁজি এবং শ্রমের দ্বন্দ্ব। পুঁজি মানে শোষণ, পুঁজিবাদ, শোষিত মানুষ মেনে নেবে না, লড়াই হবে, আমি উল্লেখ করেছি। এই দ্বন্দ্ব কিন্তু সেখানে তীব্র থেকে তীব্র হচ্ছে। এখন ডেভেলপিং কান্ট্রিজ তাদের সঙ্গে বড় বড় পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির সম্পর্ক খুব একটা ভালো এটা মনে করার কোনো কারণ নেই, সমঝোতা করে চলবার চেষ্টা করছে। আমরা দেখছি ভারত রাষ্ট্র মোদীর নেতৃত্বে, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি মার্কিন সাম্রাজ্যবাদের পদতলে মাথা নুইয়ে দিয়ে আমাদের রাষ্ট্রের যে স্বার্থ সমস্ত লুটিয়ে দিচ্ছে। কাজে এরকম পরিস্থিতি যদি সৃষ্টি করতে পারে, তাহলে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী রাষ্ট্রের সাথে তৃতীয় দিনের ডেভেলপিং যে কান্ট্রিজগুলো, দৃষ্টান্ত হিসাবে আমাদের দেশের কথা বললাম, তার মধ্যে বিরোধটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে তার মধ্যে তীব্রতার মধ্যে যেন কোথাও একটা ঘাটতি আছে। লেট আস ওয়েট এন্ড সি। সবাই ভারত রাষ্ট্রের মতো ভূমিকা নেবে এটা মনে করার কিন্তু কারণ নাই, এটা মনে করার কিন্তু কারণ নেই। কাজে এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পৃথিবী কিন্তু আজকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং এই পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা যদি তাকাই, আমাদের দেশের পরিস্থিতি বিস্তৃত যাওয়ার তো কোনো প্রশ্ন নেই। আমার আগে কমরেড জিতেন দীর্ঘ সময় নিয়ে এই বিষয়গুলো বলবার চেষ্টা করেছেন। আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে আমরা যেটা লক্ষ্য করছি, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি নয়া ফেসিবাদী রাষ্ট্র তৈরি করার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এটা লুণ্ঠনের মৃগা ক্ষেত্র হিসেবে ভারত রাষ্ট্রের বাজার এবং অর্থনীতিকে খুলে দিয়েছে। তার সঙ্গে গণতন্ত্রকে আক্রমণ করছে, ধর্মনিরপেক্ষতার নীতি আদর্শকে আক্রমণ করছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করছে, আইন ব্যবস্থাকে কুক্ষিগত করবার চেষ্টা করছে, সংবিধানকে পাল্টে ফেলার চেষ্টা করছে। এই যে মানে পদ্ধতি, এই পদ্ধতির মধ্য দিয়ে বাইরে মনে হবে ধাঁচাটা তো গণতন্ত্র, আপনারা ফেসিবাদ বলছেন, কোথায় সবই তো আছে, কিন্তু আপনি তো ভোট দিতে পারছেন না। এখানে যারা বসে আমার কথা শুনছেন, আমি তো মানে নিশ্চিতভাবে বলতে পারি এখানে উপস্থিত যারা তার থেকে 50 থেকে 60 ভাগ আছেন যারা বিগত 2-3টা নির্বাচনে ভোটই দিতে পারেননি। এটাকে ল্যাবরেটরি হিসেবে তারা ব্যবহার করছে। এখানে সফল হতে পারলে পর ধীরে ধীরে ভারতবর্ষের অন্য জায়গায় তারা নিয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের নির্বাচনে এটা যে তারা করছে তার তো দৃষ্টান্ত সামনে আসছে। রাহুল গান্ধী আমেরিকায় গেছেন 2-3 দিনের জন্য, ওখানে গিয়ে এই সরকারকে চাছাছোলাভাবে আক্রমণ করে তার মুখে যে ফেসিবাদী চেহারাটা এটা ছিঁড়ে ফেলবার জন্য নির্বাচনকে ভিত্তি করে যে প্রহসনের জাল বিস্তার করেছে, তাতে মহারাষ্ট্রের নির্বাচনের তথ্য ধরে ধরে উল্লেখ করে সেখানে উপস্থিত করেছেন। তাতে বিজেপির নেতাদের মানে খুব হয়েছে, গুসা করেছেন। তারা এখন রাহুল এবং সোনিয়া গান্ধী কংগ্রেস দলের বিরুদ্ধে আক্রমণ করতে গিয়ে তাদের যেটা পত্রিকা
এর যে মামলা মোকদ্দমা চলছে, এটার সামনে এনে তাদেরকে সেখানে জনগণের কাছে এটা কালিবালিত করার চেষ্টা করছে। এটা তাদের দলীয় ব্যাপার, তারা দেখবেন। কিন্তু এই যে বিষয়গুলো আন্তর্জাতিক ক্ষেত্রে পরিসরে কিন্তু চলে যাচ্ছে, এতে গিয়ে আমাদের দেশের সরকার আনমাস্ক হয়ে যাচ্ছেন। এই যে জায়গাটা, অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কৃষিতে সংকট, শিল্পের সংকট, চাকরি বাকরি নাই, আয় উপার্জন পেছন দিকে চলে গেছে, জীবনযাত্রার মান নিচের দিকে চলে গেছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি, মার্ক্সবাদী লেনিনবাদী যে শিক্ষা, সেখান থেকে অভিজ্ঞতা আহরণ করে, শিক্ষা আহরণ করে যেটা আজকের দিনে আমাদের বলার, সেটা কি? সেটা হচ্ছে এই যে একদিকে গণতন্ত্রের উপর আক্রমণ, অপরদিকে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করা, অর্থনৈতিক ক্ষেত্রকে এটা মানে লুটের ক্ষেত্রে পরিণত হতে সাহায্য করে অল্প কিছু শোষকদের স্বার্থে, দেশে বিদেশি, শুধু দেশি না। এর বিরুদ্ধে যদি তীব্র তীক্ষ্ণ আন্দোলন সংগঠিত করে না যায়, তাহলে আমরা জনগণতান্ত্রিক বিপ্লব বলি আর এর মধ্য দিয়ে সমাজতন্ত্রের কথা বলি, এই সময়ে আমরা যে মাটির উপর দাঁড়াতে চাইছি, সেই মাটি যদি জমাট বাঁধা না থাকে, তাহলে কিসের উপর দাঁড়িয়ে আমরা এই লড়াইটা করব? কাজে সেদিক থেকে এটা মাথায় রেখে যে কথাটা এই মুহূর্তে বলার, যে এই সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে আমাদেরকে শ্রেণী আন্দোলন, জন আন্দোলন, তাকে তীব্র তীক্ষ্ণ এবং ব্যাপকতর করতে হবে। এবং এই জায়গাটাতে মূল কথা যেটা, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, এই নয়া ফেসিবাদী যে ভাবনা, ধর্মের বিরুদ্ধে আক্রমণ করে সংখ্যালঘুদেরকে নিশ্চিহ্ন করার যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে কমিউনিস্টরা, বামপন্থীরা, বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্টকে বাদ দিলে পরে কারা ভূমিকা নেবে? পুঁজিবাদের যারা অনুসারী, সাম্রাজ্যবাদের যারা অনুসারী, বাধ্যত গণতন্ত্রের কথা এখানে সেখানে বলেন, ধর্মনিরপেক্ষতার পক্ষ কথাবার্তা বলেন, কিন্তু মূলত এদের বিরুদ্ধে প্রকৃত যে লড়াইটা লড়ার কথা, সেই লড়াইয়ে মতাদর্শ, রাজনীতি এবং অর্থনীতি, এতে এরা একটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে যদি মনে করি, আমরা ভুল করব। যখন যেভাবে তাদেরকে আমরা আমাদের সঙ্গে নিতে পারি, কৌশলগতভাবে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদেরকে আমাদের সঙ্গে আনার সুযোগ আমরা হাতছাড়া করব না, কিন্তু মূল দায়িত্ব আমাদের দিতে হবে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। নিতে গেলে পর তার নিজের যে শক্তি, একক যে শক্তি, এই শক্তিটা কিন্তু বাড়াতে হবে। এটা বাড়াতে গেলে পর শ্রেণী আন্দোলন, গণ আন্দোলনের মধ্য দিয়ে যারা লড়াই সংগ্রামের সামনের সারিতে আছে, ভয় ভীতি উপেক্ষা করে, আক্রমণ উপেক্ষা করে, রক্ত ঝরাচ্ছে কিন্তু পতাকা ছাড়ছে না, পেছনে যাচ্ছে না, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, জনগণের মধ্যে তাদের প্রতি একটা স্বীকৃতি আছে, তারা সমাদৃত, এরকম যারা, তাদেরকে বাছাই করে পার্টির মধ্যে আনতে হবে। খালি ভালো ভালো কথা বলছেন, নীতিমালা ব্যাখ্যা করছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে ভূমিকা নিচ্ছেন না, আক্রমণাস্ত্রে পেছিয়ে যাচ্ছেন, এদেরকে তো পার্টি করলে লাভ হবে না। এই পার্টি তো বিপ্লবী সংগ্রাম সংগঠিত করতে পারবে না, জনগণের যে মূল শত্রু তাকে তো পরাস্ত করতে পারবে না। কাজেই এই যে যথার্থ কর্মীদেরকে এনে পার্টিটাকে শক্তিশালী করা, এটা করতে গেলে তো লড়াই করতে হবে। লড়াই ছাড়া আপনি কি করে এই লোকদের বাছাই করবেন? নেতার চারপাশে ঘুরছে, দাদা কাকা চেঠা বলে ঘুরছে, চাইবার আগে চা চাইলে পরে মিষ্টি আপনার প্লেট বাড়িয়ে দিচ্ছে, তাদের নিয়ে পার্টি করব? লাভ হবে কিছু পার্টির? তাহলে তো পার্টির লাভ হবে না। যে এই জায়গাটা জোরের সাথেই কিন্তু আজকে আমাদের বলতে হচ্ছে, এই লড়াইয়ের ময়দানে পরীক্ষিত যারা, তাদেরকে বাছাই করে পার্টিতে আনতে হবে, গড়ে তুলতে হবে মতাদর্শগতভাবে, শ্রেণী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে, এবং সাংগঠনিক যে শৃঙ্খলা, এর মধ্যে, এই বাঁধনের মধ্যে ফেলে তাদেরকে ধীরে 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 গড়ে তুলতে হবে, সমৃদ্ধ হতে সাহায্য করতে হবে, ধীরে ধীরে তাদেরকে নেতৃত্ব স্থানে আমাদের উন্নীত করতে হবে। এই কাজটা করতে হবে আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে। নাহলে কিসের জন্য আমরা লেনিনের জন্মদিন পালন করছি, এত কথাবার্তা বলছি, তিনি কি করেছেন কি করেননি, তা আমরা এখন কি করব?
এটাই তো আমাদের এই মুহূর্তে প্রধান কাজ। দ্বিতীয় যে কথা, আমরা জানি আমাদের নিজস্ব শক্তি সীমাবদ্ধ। ভারতবর্ষ বিরাট বড় একটা দেশ, 140 কোটি মানুষ, 29টা 30টা তার রাজ্য, সব জায়গায় আমাদের শক্তি সমান না। উত্তর পূর্বাঞ্চলে আমাদের অবস্থাটা কি? ত্রিপুরাকে বাদ দিলে পরে বাকি কোন রাজ্যের মধ্যে আমাদের কি অবস্থা? আসামে কিছুটা ছিল, আছে, কিন্তু এটা তো সেখানকার একটা গণ আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তেমন একটা বড় শক্তি না। বাকি জায়গাগুলিতে কোথায় আমরা কি আছি? মণিপুরে যে আক্রমণ হচ্ছে, একসময় কমিউনিস্ট আন্দোলন ছিল এবং দেখা গেল একসময় সিপিআইএম এর তুলনায় সিপিআই তুলনামূলকভাবে এগিয়ে ছিল, কিন্তু এখন কোথায়? আমরা তবু কি সেখানে কিছু কাজকর্ম করার চেষ্টা করছি, বাদ বাকি জায়গায় খুব একটা মানে সেই অর্থে কাউন্টেবল ফোর্স তো না। আমি উত্তর পূর্বাঞ্চলের কথাই বলছি। আর এখানে যে শক্তি নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে দেশের সামনে বিকল্প পথের দিশা দেওয়ার ক্ষেত্রে আমরা আমাদের সীমাবদ্ধ পরিসরে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি, এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কি চলছে 7 বছর 8 বছর যাবৎ। কিন্তু মাথা নত করিনি, আমরা রুখে দাঁড়াবার চেষ্টা করছি, ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি। এটা তো একটা অঞ্চল, 8টা রাজ্য নিয়ে কিন্তু পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল। তো এরকম যদি আমরা দেখি সারা ভারতবর্ষে আমাদের শক্তিটা সীমাবদ্ধ, কিন্তু আমরা বিকল্পের সন্ধানে লড়াই যাচ্ছি, বিপ্লবী সংগ্রাম সংগঠিত করার চেষ্টা করছি। শক্তি কম বলে আমাদের দ্বারা হবে না, ক্লাব সমাজতন্ত্রের কথা বলে এই ছোট শক্তি দিয়েই তো লড়াই করতে করতে শক্তিটা বড় হবে। লেনিন যে সোভিয়েত দেশে আপনার সমাজতান্ত্রিক বিপ্লব সাধন করলেন, এই প্রথম দিনেই কি পার্টিটা এরকম ছিল? ছিল না তো। শ্রমিকদের সংগঠিত করেছেন, শ্রমিকরা কৃষকদের মধ্যে যাওয়ার চিন্তা করেনি। একটা লড়াইয়ে পরাস্ত হওয়ার পর শিক্ষা নিয়ে শ্রমিকদের বললেন তুমি একা পারবে না, কৃষকদের মধ্যে যাও, তাদেরকে সংগঠিত করো, তারা বিরাট শক্তি গ্রামে যাও। শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ হলো, তাদের ছেলেরা মেয়েরা সেখানে শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য শ্রমিকদের কৃষকদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বললো তাদের ভেতরে ঢুকবার চেষ্টা করো। তোমার ছেলে যদি সৈন্যবাহিনীতে থাকে, তুমি যদি কৃষক হও, তুমি যদি শ্রমিক হও, তোমার ছেলে তোমার মাথায় গুলি করবে কেন? তাকে এখানে জয় করবার চেষ্টা করবে না? এর মধ্য দিয়ে দেখা গেলো একটা সময়ে শ্রমিক কৃষক এবং এই যে আপনার সেনা, তার মধ্যে সমন্বয় সাধিত হলো। তার জন্য দেখা গেল প্রতিক্রিয়ার শক্তি বললেন এটা কিসের বিপ্লব, এ তো সেনাবাহিনীর, এটা হচ্ছে বিদ্রোহ। এইভাবে তারা বিষয়টা কিন্তু উপস্থিত করে সমাজতান্ত্রিক বিপ্লবটাকে খাটো করবার চেষ্টা করেছিল, যদিও এটা ধোপে টিকছে না। কাজে এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি যে এখানটাতে একা চাইলেই যে আমরা পারবো ঘটনাটা না, আমাদের শক্তি বাড়াতে হবে। কাদেরকে নিতে হবে? বামপন্থী অন্যান্য শক্তি, তাদের নিজস্ব কর্মসূচি আছে, তাদের একটা ভিন্ন ভাবনা আছে, চিন্তা আছে, আছে বলেই তো একটা আলাদা পার্টি হয়েছে। আমরা যেমন সিপিআই ভেঙে সিপিআইএম করলাম, সিপিআই আছে, আরএসপি অনেক আগে থেকে আছে, ফোরাল ব্লক আগে থেকে আছে, সিপিআইএম থেকে বেরিয়ে গিয়ে সিপিআইএম হয়েছে, ঠিক আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি, সর্বভারতীয় ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে বামপন্থী যে শক্তিটা, আমরা যেমন এককভাবে আমাদের শক্তি বাড়াবার চেষ্টা করব, বড় শক্তি হওয়ার চেষ্টা করব, সঙ্গে সঙ্গে আমরা বড় শক্তি হতে গিয়ে মূল শক্তিকে কুণ্ঠাসা করতে গিয়ে অন্যান্য যে বামপন্থী শক্তি তাদেরকে আমাদের কিন্তু অবহেলা করলে চলবে না। কিন্তু নীতিগত প্রশ্নে, কর্মসূচিগত প্রশ্নে কোন রকম সুবিধাবাদী সমঝোতা না, সাধারণ দৃষ্টিভঙ্গিগত প্রশ্নে, রাজনৈতিকগত প্রশ্নে একটা সহমতের ভিত্তিতে একসাথে আমাদের অগ্রসর হতে হবে, এই বামপন্থী শক্তিকে সংহত করতে হবে। তৃতীয় যে কথা আমরা বলছি, শুধু কি বামপন্থীদের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো? তাহলে অন্যান্য যে শক্তি, আমি যেটা উল্লেখ করার চেষ্টা করলাম, পুঁজিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তারা দল করেন, তারা গণতন্ত্রের কথা বলেন, সময় সময় ধর্মনিরপেক্ষতার পক্ষ তারা দাঁড়ান। সেই জায়গায় যেটা আমরা বলবার চেষ্টা করছি, আইনসভাতে, এটা পার্লামেন্ট হোক, এটা বিধানসভায় হোক, এটা রাজ্যসভায় হোক, কাউন্সিলে হোক, সেখানে এই সমস্ত শক্তিগুলিকে নিয়ে আমরা কমিউনিস্ট, আমরা বামপন্থীরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এরাও যদি এখানে আসতে চায় ইস্যুভিত্তিক, তাদের সঙ্গে তো আইনসভার ভেতরে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আপত্তিটা কি? তাহলে তো শত্রু, মূল শত্রু আজকের পরিস্থিতিতে বিজেপিকেই তো আমরা চিহ্নিত করেছি, তাহলে তার বিরুদ্ধে আমরা একসাথে হতে পারলে পর কেন আমরা একসাথে হব না? এবং এরা যদি এই আইনসভার বাইরে জনজীবনের মূল সমস্যাগুলো নিয়ে সব বিষয়ে আমাদের সঙ্গে একমত না হলো, একটা দুটা তিনটা বিষয়ে যদি একমত হয়, অর্থনৈতিক প্রশ্ন অথবা রাজনৈতিক প্রশ্নে অথবা মতাদর্শগত প্রশ্নে,
তাহলে সেখানেও যদি আমরা একসাথে যেতে পারি, আপত্তির তো কোনো কারণ নেই। আমরা যাব। এই যে দৃষ্টিভঙ্গি, এটা ব্যাপক দৃষ্টিভঙ্গি, সংকীর্ণতা না, এই দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর, কিন্তু যেখানে সতর্ক থাকতে হবে, যেটা গত 20-25 বছর অভিজ্ঞতার মধ্যে দিয়ে এবার যে পার্টি কংগ্রেস হলো তার থেকে যেটা বেরিয়ে আসলো, তাতে যেটা দেখা গেল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দুর্বলতা হচ্ছে সংসদীয় যোগ। এটা মাথায় একটা অংশ ঢুকে গেছে, যে কোনো মূল্যে ভোটে জিততে হবে, একলা পারবো না, অন্য দলের সঙ্গে যেতে হবে, নীতিগতভাবে অবস্থানগতভাবে মৌলিক দৃষ্টিভঙ্গির দিক থেকে তাদের সঙ্গে আমাদের কোথাও মিল নাই, তারা তাদের সুবিধার জন্য আমাদের সঙ্গে মিলবার চেষ্টা করে এবং আমাদের শক্তিটাকে কাজে লাগাবার চেষ্টা করে। আমরাও তাদেরকে সঙ্গে নিয়ে মূল সূত্রকে কোণঠাসা করতে গিয়ে সমঝোতা করার চেষ্টা করি। এটার মধ্য দিয়ে দেখা যাচ্ছে আমাদের মধ্যে এই যে আপনার পার্লামেন্টারিজম, সংসদীয় যোগ, এটা মাথাচাড়া দিয়ে উঠছে, এটা ক্ষতি করছে। এবং ক্ষতি করছে কি দেখা যাচ্ছে, এই ঝুঁকের কারণে অনেক জায়গায় যে কথাটা বারবার যোগ দেওয়া হচ্ছে, শ্রেণী সংগ্রাম ছাড়া, গণসংগ্রাম ছাড়া, জনগণের লড়াই ছাড়া, মূল শত্রুকে চিহ্নিত করে তার হাত থেকে, অনিচ্ছুক হাত থেকে দাবি আদায়ের সংগ্রামকে তীক্ষ্ণ করা ছাড়া, তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা ছাড়া আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারবো না। এরকম যে লড়াই, সে লড়াই দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে। এই সমস্ত বড় বড় যারা জায়গা জমির মালিক, এখন কল কারখানা পুঁজি নিয়ে গ্রামে তারা ঢুকছে, সেখানে কৃষিকে যেমন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কৃষি শিল্প সমস্ত কিছুকে মিলিয়ে একটা নূতন তারা সাম্রাজ্য সেখানে বিস্তার করার চেষ্টা করছে। তাদের পেছনে রাজনৈতিক দল আছে। এরকম জায়গায় অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুর্বলতা চিহ্নিত হয়েছে, যে এই জায়গায় শ্রমিকদের স্বার্থে, কৃষকদের স্বার্থে, মজুরির স্বার্থে, অধিকারের স্বার্থে লড়াইয়ের প্রশ্ন আসলে সেখানে কোনো কোনো জায়গায় বলা হচ্ছে, আমরা যদি এখানে লড়াই করি, তাদের বিরুদ্ধে লড়তে হবে, তাহলে পরে যখন ভোট আসবে তখন তো আমরা পঞ্চায়েতে আসন পাবো না, নগরের নির্বাচনে আসন পাবো না, বিধানসভায় আসন পাবো না। এটা কোন দৃষ্টিভঙ্গি? এটা বিপ্লবী দৃষ্টিভঙ্গি? এটা তো কোন অংশই সুদনবাদ, সংকীর্ণতাবাদ থেকে কম না, সুবিধাবাদ। তাহলে এই জায়গাটা সতর্ক থাকতে হবে আমাদের, মূল শত্রুকে আঘাত দেওয়ার জন্য, পরাস্ত করবার জন্য। নিশ্চয়ই আমরা মিত্র শক্তি জড়ো করব, সব মিত্র একরকম ভাবে মনে করার কারণ নেই। এটা করতে গিয়ে নীতিগত অবস্থান, এটা কিন্তু হাতছাড়া করা যাবে না, মাথা নুয়ে দেওয়া যাবে না। এটা মাথায় রেখে আমাদের সেখানে অগ্রসর হতে হবে, না হলে কিন্তু অসুবিধা হবে। কাজে এই সামগ্রিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের এই জায়গায় কি করতে হবে? বিকল্প সরকারটা কি পদক্ষেপ নিচ্ছে, কি কেন্দ্র কি রাজ্য, শুধু এটার বিরুদ্ধে কথা বললে চলবে না, শুধু এটার সমালোচনা করলে চলবে না। পার্টি চায়, আমরা যেটা চাই, তাহলে এটার বিরুদ্ধে কেন কথা বলছি? তাহলে বিকল্পটা কি হওয়া উচিত? কি বিকল্প পদক্ষেপ নিলে পরে সুবিধা হবে? অনেক দিন পর এবারকার বাজেটের প্রতিবাদ করতে গিয়ে এই চারটা বামপন্থী রাজনৈতিক দল শুধু বাজেট প্রতিবাদ করেনি, বিকল্প কি ধরে ধরে, ইস্যু ধরে ধরে আমাদের বক্তব্য কি, এই বক্তব্য তুলানোর চেষ্টা করেছে। কিন্তু অদ্ভুত ঘটনা, একদিন প্রতিবাদ করে বক্তৃতা করে শেষ, তারপর কিন্তু এই বিকল্পের কথা আমরা তেমন ভাবে বলছি না। এই পদক্ষেপ তো পরিহার করতে হবে, না হলে তো লাভ হবে না। বিকল্পের কথা তো একদিন বললে চলবে না, এটা ধারাবাহিকভাবে এটাকে অব্যাহত রেখে আমাদের বলতে হবে, না হলে মানুষ কি করে বুঝবেন? কাজে এই জায়গাটা বিকল্প মানে কি? পুঁজিবাদের বিকল্প, সাম্রাজ্যবাদের বিকল্প, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বিকল্প, গণতন্ত্র হত্যা করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে বিকল্প। এই যে দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু উপস্থিত করতে হবে। এবং এখানে কালকে সমাজতন্ত্র হবে না, তাতে কি হলো? প্রকৃত বিকল্প এখন যেটা আমরা অনেকেই মাথায় চুল ছিটছে, যুবকরা আমাদের সঙ্গে আসছে না। যুবকরা আমাদের সঙ্গে আসছে না, যুবকরা কাদের সঙ্গে যাচ্ছে? বিজেপির সঙ্গে যাচ্ছে, তারা কি বিরাট অংশ কংগ্রেসের সঙ্গে যাচ্ছে? তাও তো ঘটনা না। মূল প্রশ্নটা কি? আপনি যদি পেছন দিকে যান, তাহলে সোভিয়েত দেশের বিপর্যয়ের পর পৃথিবীর দেশে দেশে এই পুঁজিবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, মুনাফা লুণ্ঠনের জন্য অর্থনীতির যে পদক্ষেপগুলো নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তাতে নতুন কাজ কোথায়? স্বাভাবিক কারণে সারা পৃথিবীতে যেমন আমাদের দেশের সমস্যা বাড়ছে, এটার জন্য তো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দায়ী না। তাহলে এইরকম একটা জায়গায় কি স্লোগান দিয়ে তাদেরকে আকৃষ্ট করব? আপনি মল্ল ভোলানো কোনো স্লোগান দিয়ে আকৃষ্ট করবেন? চাঁদ দেখিয়ে সূর্য বলবেন, আম দেখিয়ে কাঁঠাল বলবেন, তাহলে তো লাভ হবে না কিছু।
তাহলে তার কাছে সত্যটা বলতে বিকল্প কি? তোমার জীবনের মূল সমস্যা বেকার সমস্যা, সমাধান কে দেবে? পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ? সে তো সমাধান দিতে পারবে না। তাহলে আমেরিকাতে কেন প্রতিবাদ হচ্ছে? ওখানে কেন লড়াই হচ্ছে? হাজার হাজার মানুষ কেন মাঠে নামছে? বাইডেন কেন হারলো? ট্রাম্প কেন জিতলো? ট্রাম্পকে হারিয়ে কেন বাইডেনকে জেতালো? এই প্রশ্নগুলো তো আমরাই করতে পারি, আমরা করছি না কেন? কাজে এই জায়গায় আমাদের যুবশক্তির কাছে, শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের কাছে এর থেকে মুক্তির পথ সমাজতন্ত্র ছাড়া নাই, বিকল্প নাই। এটা আমাদের বুঝিয়ে বলতে হবে। এবং সমাজতন্ত্রের যে ধারণা 1917 সালে আন্তর্জাতিক যে পরিস্থিতি পরিমণ্ডলের মধ্যে, যে আবহাওয়ার মধ্যে সোভিয়েত দেশের সমাজতন্ত্র হয়েছে, তার মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে। কাজে এই জায়গায় মূল ধারণাটায় স্থির থেকে বিভিন্ন রাষ্ট্রে সমাজতান্ত্রিক ব্যবস্থার অভ্যুদয় ঘটাতে গিয়ে সেখানকার যে পরিস্থিতি, তার যে বৈশিষ্ট্য, এটাকে বিবেচনায় রেখে সেই দেশের কমিউনিস্ট আন্দোলনের নেতৃত্ব সেই ধরনের পদ্ধতিতে সেখানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। এই যে বিষয়, ভয় পাইয়ে দেওয়া না, এই মূল ভয়টা কি? বলছে জায়গা জমি বাড়ি ঘর সব দিকে নিয়ে চলে যাবে। এটা ভুল, বিকৃত ব্যাখ্যা। এগুলো তো পরিষ্কার করে মানুষের মধ্যে বুঝিয়ে বলতে হবে, এটা দায়িত্ব আমাদের নিতে হবে। যাই হোক, এটা তো বলতে হবে আমাদের। প্রকৃত বিকল্প যদি আপনি না বলেন, মূল শত্রুকে যদি চিহ্নিত না করেন, তার প্রকৃত মিত্র শক্তি সম্পর্কে তাকে যদি সচেতন হতে সাহায্য না করেন, এটা কিসের মার্ক্সবাদ, কিসের লেনিনবাদ, কিসের বিপ্লবী দৃষ্টিভঙ্গি, এটা বলতে হবে। এখন আমরা চাইলেই কালকে তো সমাজতন্ত্র করতে পারবো না। সমাজতন্ত্রের স্লোগান আমরা দেব, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, যুবকদের টানবো, নতুনদের পার্টি টানার চেষ্টা করব। ওই যে বললাম, লড়াইয়ের মধ্যে দিয়ে টেনে আনা, নারী পুরুষ ছেলে মেয়ে নির্বিশেষে। তার সঙ্গে সঙ্গে আজকের পরিস্থিতির মধ্যে কি, এই যে জনবিরোধী সরকারটা ফেসিবাদী দৃষ্টিভঙ্গি অগ্রসর হচ্ছে, সংখ্যালঘুদেরকে পিষে মারার চেষ্টা করছে, এটা অত্যাচারী জমানা। সেই জায়গায় তাকে উৎখাত করার জন্য, পরাস্ত করার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করবার জন্য একটা বিকল্প জনমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এটা সরকার ভবিষ্যৎ দিনে যাতে গড়ে তোলা সম্ভব হয়, তার জন্য সম্মিলিত উদ্যোগ যতটা সম্ভব, আমি আগেই বলছি আবারও বলছি, নীতির মালাকে বিসর্জন দিয়ে না, এই জায়গায় স্থির থেকে যতটা সম্ভব সমঝোতা করা, তার ভিত্তিতে একটা বৃহত্তর মঞ্চ গড়ে তোলে এই লড়াইটাকে তীব্র তীক্ষ্ণ করতে হবে, ব্যাপকতর করতে হবে। এর মধ্য দিয়েই সারা ভারতবর্ষের এই রাজনীতিকে বাদ দিয়ে ত্রিপুরার পরিস্থিতি পরিবর্তন হবে। আবার সারা ভারতবর্ষের পরিস্থিতি পরিবর্তন হোক, তারপর আমরা ঘর থেকে বেরোবো, 28-এর নির্বাচনের সময় আসতে পরে দেখা যাবে। এই চিন্তা নিয়ে যারা ভাবছেন সুবিধাবাদী, এটাও চলবে না, ওটাও চলবে না, একটা আরেকটার পরিপূরক। কাজে এই দুটো জিনিসকে একসাথে নিয়ে আমাদের সামনের দিনে অগ্রসর হতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি, এই যে শিক্ষা, এই লেনিন থেকে আমরা পেয়েছি। লেনিন যেমন মার্ক্স থেকে শিখেছেন, মার্ক্সবাদকে অগ্রসর করতে সাহায্য করেছেন, তার মৃত্যুর পর স্টালিনই প্রথম পৃথিবীর কমিউনিস্টদের কাছে বলেছেন, লেনিন যে কন্ট্রিবিউট করে গেছেন, আমাদের যে ট্রেজারটা তিনি তৈরি করে গেছেন, এটা নিঃশেষ হবার না, অসাধারণ আমাদের এই পুঁজির এই বহরটা। কাজে মার্ক্সবাদকে, যেটা আত্মবাক্য না, ঋষিবাক্য না, এটা অগ্রসরমান মূল জায়গায় স্থির থেকে এটা বিজ্ঞান, তাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে লেনিন যে ভূমিকা নিয়েছেন, এখন থেকে মার্ক্সের সাথে লেনিনের নাম যুক্ত হওয়া দরকার। তারপর থেকে সারা পৃথিবীর কমিউনিস্টরা বলতে শুরু করলেন মার্ক্সবাদ, লেনিনবাদ। সেই লেনিনের কাছ থেকে শিক্ষা মানে মার্ক্সের কাছ থেকে, এঙ্গেলসের কাছ থেকে, এবং অবশ্যই লেনিনের কাছ থেকে শিক্ষা। এই শিক্ষায় শিক্ষিত হয়ে, সঞ্জীবিত হয়ে আজকের পরিস্থিতিতে আমাদের দেশ এবং আমাদের ত্রিপুরায় সামনের দিনে যে লড়াইটা আমাদের লড়তে হবে, তার জন্য কিন্তু আমাদের সুদৃঢ় অবস্থান গ্রহণ করে অগ্রসর হতে হবে। শুধু ফুলমালা চন্দন দিয়ে লেনিনের ছবিকে হাতজোড় করে দাঁড়িয়ে নমস্কার করলেই চলবে না। আর এই ধরনের ঘোড়া সবার মধ্যে আমরা শত শত মিলিত হলাম, শুনলাম, চলে গেলাম, এলাকায় গিয়ে চুপচাপ থাকলাম, মানুষকে বুঝতে দিলাম না, তাহলে কিন্তু চলবে না। অবস্থার মধ্যে পরিবর্তন আসছে। শাসকরা, শোষকরা, জনশত্রুরা ভয় পেতে শুরু করেছে। কাজে এই কল্পিতভাবে তাদের দুর্বলতা বিচার না করে যে ভীতি তাদের মধ্যে তৈরি হয়েছে কার্যকারণে,
এটাকে ব্যাপকতর করার জন্য সামনের দিনে বৃহত্তর শ্রেণী এবং গণসংগ্রামকে বিকশিত করার শপথ নিয়ে যদি আমরা এখান থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে লেনিনের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা হবে। এই কথাগুলো বলে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার নেবেন।